বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আকাশ যেন আজ ভেঙে পড়বে। বৃষ্টিটা একটু কমে আসছে দেখে দোকান থেকে এরকম দৌড়ে বেরোলাম। এক হাতে তড়িৎ ঘড়ি ব্যাগটা সামনে নিয়ে অন্য হাত দিয়ে মাথাটা যতটা সম্ভব ঢেকে ছুটতে লাগলাম শিয়ালদা স্টেশনের দিকে। আজ কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেছে। বউবাজারের গলি থেকে বড় রাস্তা একদম রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে যখন শিয়ালদা স্টেশনে পা রাখলাম তখন দেখি ঘড়ির কাঁটা আর ট্রেনের হর্ন আজান দিচ্ছে। এটাই লাস্ট বনগাঁ লোকাল। প্ল্যাটফর্মে তখন ট্রেনের ঢাকা ঘোড়ার উপক্রম। হাঁপাতে হাঁপাতে জানকবুল এক দৌড়ে ট্রেনের কামরায় ভিতরে কোনো মতো করে ঢুকে পড়লাম। অবশেষে ট্রেনটা ধরতে পারলাম। এই লাইনের ট্রেন লাস্ট হোক আর ফার্স্ট, ভিড় যেন কোনোদিনও কমে না, তাই না? তাও আজ মনে হয় সন্ধ্যা থেকে অঝোর বৃষ্টি পড়ছিল বলে লোকজন একটু কম ছিল। কয়েকটা স্টেশন যাওয়ার পর কামরা বেশ খালি হয়ে গেল। আমি জানলার ধারে একটা পছন্দ মতো সিট পেয়ে জাকিয়ে বসলাম। জানালার পাশে সেই সিটটাতে বসে একটা অস্থির লম্বা নিঃশ্বাস ফেললাম। ট্রেন ছেড়ে দিল। ঝিকঝিক করে শব্দ করে লোহার চাকাগুলো এগিয়ে চলল রাতের অন্ধকারের দিকে। পকেট থেকে আমার নোকিয়ার সেই ছোট্ট ফোনটা বের করলাম। আজকের স্মার্টফোনের যুগে হয়তো ওটা খেলনা মনে হয়, কিন্তু ওটার উপর আমার মায়া অনেক। ওতে বসে সেই পুরনো সাপ গেমটা খেলতে খেলতে অনেক সময় কাটিয়ে দিলাম। ফোনটা আমার খুব পছন্দের, কারণ ওটার পিছনে একটা জোরালো টর্চ আছে। শুনেছি নতুন যে ফোনগুলো বাজারে আসছে তাতে নাকি বড় স্ক্রিন আর সুন্দর গানও শোনা যায়। আমি গয়নার তৈরির সোনার কাজে সবে ঢুকেছি, তো ভাবলাম আগে হাতটা ভালো করে পাকিয়ে নেই। কাজটা ঠিকঠাক মতো শিখে নিয়ে মজবুরিটা একটু বাড়লেই ওই গান শোনা যায় এমন একটা দামি ফোন নিজের জন্য কিনবো। সারাদিন কারখানার সেই দম বন্ধ করা আগুনের সামনে বসে রাসায়নিক কেমিক্যাল দিয়ে এভাবে কাজ করতে করতে আমার চোখ দুটো খুব জ্বালা করে। আগুনের তাপ আর অ্যাসিডের গন্ধে মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আজ বিকেলের দিকে যখন ধুলোমাখা কলকাতার আকাশ কালো হয়ে মেঘ ঘনিয়ে এলো আর ফুটফুটে একটা ঠান্ডা হাওয়া এসে শহরের বুক থেকে পোড়া ডিজেলের গন্ধ ধুয়ে দিল, তখন 1 মিনিটের জন্য দোকানের উপরে আমাদের সেই ছোট্ট ঘুপচি কারখানা জানলা দিয়ে মুখ বাড়িয়ে একটা লম্বা শ্বাস নিয়েছিলাম। ওই 1 মিনিটে আমার ক্লান্ত শরীর আর মন যেন জুড়িয়ে গিয়েছিল। এখন এই ট্রেনের দুলুনিতে ফোন নিয়ে বেশি নড়াচড়া করলে আবার মাথাটা ধরে যেতে পারে। ভাবলাম ডেরায় ফিরে আজ ভালো করে একটু ঘুমিয়ে নিব, কাল সকালে আবার সেই একঘেয়ে কাজে ফিরতে হবে। এখনও এখানে আমার থাকার স্থায়ী জায়গাটা ঠিকঠাক করা হয়নি, তাই রোজ ট্রেনে যাতায়াত করতে হয়। একতালে দুলতে দুলতে ট্রেন চলতে চলতে অনেকটা সময় কেটে গেছে। শহর ছাড়িয়ে ট্রেন যখন বাইরে একদম ফাঁকা মাঠঘাটের এলাকায় পা দিল তখন বুঝলাম বৃষ্টির বেগ আরও বেড়েছে। জানালার বাইরে শুধু অন্ধকার আর বৃষ্টির একটানা একঘেয়ে শব্দ। ট্রেনের একটানা দুলুনি আর সারাদিনের সেই হাড়ভাঙ্গা খাটনি কখন যে আমি গভীর ঘুমে ঢলে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি। যখন হঠাৎ করে আমার তন্দ্রা ভাঙল বা চোখ খুলল, দেখি গোটা কম্পার্টমেন্ট ভর্তি লোকজন যেন কোনো জাদুমন্ত্রের হাওয়ায় উড়ে গেছে। পুরো ভিড় গায়েব, কামরা একদম নিঝুম আর ফাঁকা। শুধু আমার সামনের সিটটা দখল করে একটা লোক শুয়ে আছে। লোকটা একদম লম্বা হয়ে নাক ডেকে অঘোরে ঘুম দিচ্ছে। লোকটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সাধারণ একজন গ্রাম্য মানুষ। পায়ে সাদা কালো কাদামাখা সেই পুরনো আমলের রবারের চটি, পরনে নীল রঙের চেক লুঙ্গি। আমার মতোই লোকটার বাড়ি বোধহয় গ্রামের দিকে, তবে আমার মতো রোজ কলকাতায় যাতায়াত করে না মনে হয়। এই ফেব্রুয়ারির মাসের শেষের দিকে যখন বসন্তের হাওয়া দেওয়ার কথা, তখনও লোকটা একটা বিদ ঘুরে ফুস রঙের সোয়েটার পরে আছে। তার তলা দিয়ে একটা ময়লা পাতলা সাদা জামার অংশ উকি দিচ্ছে, আর একটা মাফলার ভেট্রির মতো করে অদ্ভুতভাবে মাথায় জোড়ানো রয়েছে। আমার নড়াচড়া শব্দই হোক বা ট্রেনের কোনো আওয়াজেই লোকটারও এই সময় ঘুম ভেঙে গেল। সে আস্তে আস্তে চোখ রগাতে রগাতে উঠে বসলো।
কামরার ওই গা ছমছমে নির্জনতার কারণে আমাদের দুজনের মধ্যে আলাপটা নিমিষের মধ্যেই বেশ জমে উঠল। এদিক ওদিকে চারটে সাধারণ কথা বলার পর আমি যখন জানালাম যে আমি চাঁদপুরে নামবো, তখন আমায় চমকে দিয়ে লোকটা একটা অদ্ভুত রহস্যের কথা বলল। সে একটা মোড়া হাসি দিয়ে বলল, কিন্তু ভাই, তোমার তো চাঁদপাড়ায় নামা হবে না, তোমাকে যে আমার সাথে যেতেই হবে। লোকটার কথা শুনে আমি তো একদম হতবাক হয়ে গেলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমার কান ভুল শুনছে না তো, কিন্তু পরের মুহূর্তে আমি ফিক করে হেসে ফেললাম। ভাবলাম লোকটা হয়তো মাঝরাতে নির্জনতায় আমার সাথে একটু ইয়ার্কি করছে। বললাম, কেন, আপনি কি বড় কোনো ছেলে ধরা নাকি যে আমায় নিয়ে যাবেন? লোকটা তখন একদম গম্ভীর হয়ে আমায় একটা কথা বলে চরম আশ্চর্য করে দিল। সে ফিসফিস করে বলল, না না, ছোটখাটো চুরি বা ছেলে ধরা কাজকর্ম আমি করি না ভাই। বনগাঁও এই শেষ লোকালে কাউকে একা নিঃসঙ্গ পেলে আমায় তাকে নিয়ে যেতে হয়। আসলে এই ট্রেনেই আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, আমি এখানেই ছিন্নভিন্ন হয়ে মারা গিয়েছিলাম। আমি লোকটার কথা শুনে হো হো করে হেসেই ফেললাম। ভাবলাম লোকটা বুঝি খুব বড় মাপের গাল্পিক বা ভূতের গল্প বানাতে বলতে ভালোবাসে। কিন্তু আমার সে হাসি আর বেশিক্ষণ সময় স্থায়ী হলো না। হঠাৎ করে ট্রেনের বগিতে একটা বিকট লোহার সংঘর্ষে মতো করে ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর গ্যাচ করে শব্দ হয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ল ট্রেনটা। আশেপাশে কোনো স্টেশন আসেনি, নেই কোনো সিগন্যাল। বাইরে তখন তুমুল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঘন অন্ধকারের বুকে কে যেন অবরত অদৃশ্য চাবুক পিটিয়ে চলেছে। ট্রেনটা দাঁড়িয়ে আছে একদম খা খা করা ফাঁকা প্রান্তরের মাঝে। বগির ভিতরে সেই পুরনো আমলের হলদে ডুম লাইটগুলো তপ তপ করে কয়েকবার ধপ করে জ্বলে আর নিভে উঠল। একটা অস্তিষ্কর অনুভূতি যেন কোনো বিষাক্ত মাকড়সার মতো আমার পিঠ বেয়ে ঘাড়ের দিকে উঠতে শুরু করেছে। লোকটা একভাবে আমার চোখের মনির দিকে তাকিয়ে থেকে বসে থাকতে থাকতে বলল, এই যে ঠিক এই জায়গাতেই আমি ট্রেনের চাকার নিচে কাটা পড়েছিলাম, তাই ট্রেনটা একটু হচট খেলো আর কি। এবারে কিন্তু ভয়টা আমার গলার কাছে দোলা পাখিয়ে এলো। ট্রেনের আলোগুলো যেন কিসের চরম আকাঙ্ক্ষিত হয়ে আবার কয়েকটা কাঁপতে কাঁপতে নিভে গেল। আর ওই কয়েক মুহূর্তের অন্ধকারে আর আলোর আধারি মাঝে লোকটার যেন নিমিষের উধাও হয়ে গেল। একটা জলজ্যান্ত মানুষ যার সাথে এই 1 মিনিট আগে কথা বললাম, সে মাত্র কয়েক পলকে নিচ্ছিদ্র অন্ধকারের মধ্যে কামরা থেকে বেমালুম গা ঢাকা দিল। বাইরে ঘুটঘুটে আধার, ঝড়ের তীব্র দাপটে গাছপালা আর চড়চড়ে যেন আতঙ্কে গা শিউড়ে উঠল। ট্রেনের বগিটা একদম ফাঁকা, মনে হচ্ছে মৃত মানুষের কফিন। মনে হচ্ছে যেন গোটা পৃথিবী মেতে উঠেছে এই মহাপ্রলয়ে, আর আমি তার মাঝে এক বিভীষিকায় আটকে পড়েছি। কোথাও কোনো প্রাণের সাড়া নেই। একটা অসহায় আর দুশ্চিন্তা আমার মনের উপর ভিড় করে এসে যেন হাত পা বরফের মতো ঠান্ডা করে দিচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। ট্রেনটা মরার মতো নিথর হয়ে লাইনের উপর দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ও নিজেও কোনো ভয়ঙ্কর কিছু দেখে আর এক পাও এগোতে পারছে না। নিজের আনমনে ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে সিটের এক কোণে সিটিয়ে বসে রইলাম। ফোনটা আমার ব্যাগের ভিতরে আছে। বারবার মনে হচ্ছিল কাউকে ফোন করে অন্তত নিজের গলার আওয়াজটা শুনি। কারো সাথে কথা বললে হয়তো মনের বলটা খানিকটা ফিরে পাবো। লাইটগুলো আবার টপ করে জ্বলে উঠল। পকেট থেকে ফোন বের করে ভাবলাম একটা আমার চেনা মিলনদারকে ফোন করি। তাই করলাম। ওপাশে রিং হতে লাগলো, টি টি টি। আমি ফোন কানে ধরতেই কেউ একজন ধরলো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, হ্যালো মিলনদা, আমি প্রসেনজিৎ বাবু বলছি, শুনছেন? কিন্তু ওপাশ থেকে মিলনদার কোনো উত্তর এলো না। একটা কর্ষক যান্ত্রিক গলা ফোনের স্পিকার থেকে তপ্ত গরম শিরার মতো আকার ফোনে এসে ঢুকলো। কোনো লাভ নেই, আর কেউ উত্তর দেবে না, তোর আর কোনো মুক্তি নেই। কথাগুলো শুনে ফোনটা আমার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। কার্ডের কাজটা শিরশির করে উঠল। আমি ভয়ে পেছনে তাকালাম।
কয়েকটা সিট পড়েই একদম যে শেষে লম্বা সিটটা থাকে সেখানে বসে আছে একটা লোক। লোকটা সেই সোয়েটার আর জামা কাপড় পরা একটা নরকঙ্কাল সেখানে আসলো। তার চোখের জায়গা বড় বড় দুটো কালো গর্ত, পাঁজরের হাড়ের ফাঁকে ফাঁকে জায়গা জায়গা টুকরো টুকরো শুকনো চর্ম আর পচা মাংস লেগে আছে। মূর্তিটা একদম চুপ করে কেবল নিষ্পলক তাকিয়ে আছে আমার দিকে। আমি এক লাফ দিয়ে দৌড়াতে গিয়ে কিসে যেন একটা হচট খেয়ে সাপটে মুখ থুবড়ে পড়লাম। নিজেকে সামলে নিয়ে যখন আবার তাকালাম, দেখি ওই মূর্তিটা কিভাবে যেন চোখের পলকে এখন আমার সামনে এসে একদম ট্রেনের দরজার পথটা আগলে অটল হয়ে দাঁড়িয়ে আছে। ভয়েরও বোধহয় একটা সীমা থাকে, সেই সীমা আজ পার হয়ে গেছে, কিন্তু প্রাণের মায়া আর বাঁচার নেশা তার চেয়েও বড়। ট্রেনটা তখনও থেমেই আছে। ভাবলাম পালাবার এর থেকে ভালো সুযোগ আর পাবো না। এক ঝটকা মেরে দাঁড়িয়ে সেই মূর্তিটাকে সজোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু না, ধাক্কা মারতেই পারলাম না। আমার হাত দুটো আর শরীরটা যেন কুয়াশার ভিতরে দিয়ে গেল, ওপারে শূন্যতা সেধিয়ে গেল, যেন সে পুরোটাই নেই অথচ চোখের সামনে আছে। নিজেকে নিয়ে ভাবার এক মুহূর্ত বাড়তি সময় নষ্ট না করে আমি সরাসরি ট্রেনের খোলা জালনা দিয়ে মরণ ঝাঁপ দিলাম লাইনের পাশে ঝোপের মধ্যে। ঝড় বৃষ্টি আর অন্ধকারের অপেক্ষা না করে ঊর্ধ্বশ্বাসে একটা লম্বা দৌড় দিলাম। যেখানেই যাই ওই অভিশপ্ত রেললাইন থেকে যত দূরে সম্ভব গিয়ে পড়তে হবে। এমন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে মাঠঘাট খানাখন্দ পেরিয়ে আমি জীবনের দৌড় দৌড়াচ্ছি। প্রাণের ভয় থাকলে কে না দৌড়াবে। এভাবে প্রায় মিনিট পাঁচেক প্রাণপণে দৌড়ানোর পর একটা ছোট মোটো রাস্তায় উঠলাম। ক্ষণিকের জন্য দম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম বিশাল এক পুকুরের পাড়ে বটগাছের তলায়। এখান থেকে ট্রেনটা আবার দেখা যাচ্ছে না, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। নিজে হাঁটুর উপর ভর করে ঝুঁকে কয়েকটা জোরে জোরে লম্বা নিঃশ্বাস নিলাম। ঝড়ের দাপটটা একটুও কমেনি, তাও গাছের বিশাল পাতার আড়ালে খানিকটা দম পাওয়া গেল। ফোন সমেত ব্যাগটা ট্রেনের ভিতরে সেই কামড়াতেই পড়ে রইল। যা গেছে তা যাক, আজ প্রাণটা ফিরলে অনেক। বৃষ্টিতে ভেজা শরীরে ঠান্ডা ঝোড়ো হাওয়ার সূচের মতো বিঁধছে, কিন্তু ভয়ের চোটে আমি তখনও ঝড়ঝড় করে ঘামছি। এবার একটু শান্ত হয়ে চারিদিকটা দেখলাম। চারিদিক শুধু ফাঁকা প্রান্তর আর জলে ডোবা ক্ষেত জমি। মাঝে মধ্যে অন্ধকারের মধ্যে কিছু নিবিড় জঙ্গল দেখা যাচ্ছে। ওই রাস্তাটা কোথায় গেছে ঠিক শিওর হয়ে উঠতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঝড়টা আস্তে আস্তে কিছুটা কমে এলো। যখন ভিজে গিয়েছি তখন দাঁড়িয়ে না থেকে পথ চলাই ভালো। দেখি যদি কোনো বড় রাস্তা বা লোকালয় মেলে। কিছু দূর যেতেই একটা পিচ ঢালা পাকা রাস্তা পেলাম, কিন্তু আমি এখন ঠিক কোথায় যাচ্ছি, রাস্তাটাই বা কোন দিকে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। হোগলা বনের মাছ দিয়ে বাতাস বয়ে যাওয়ার সময় একটা সরসর করে শব্দ হচ্ছে, যেন বৃষ্টির সাথে সাথে মিশে অদৃশ্য আত্মার দল বেঁধে ফিসফিস করে কিছু একটা বলছে। ট্রেনের সেই ঘটনাগুলো টুকরো টুকরো ছবিগুলো আমার মনের মধ্যে জীবন্ত হয়ে সিনেমার মতো ফুটে উঠছে। হঠাৎ পেছন থেকে একটা মোটরের শব্দ আমার কানে এলো। ঘুরে দেখি দুটো হেডলাইনে তীব্র আলো এগিয়ে আসছে। একটা মালবোঝাই টেম্পো, পিঠে অনেক মাল নিয়ে কোথাও যাচ্ছে। আমায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে দয়া করে বোধহয় ড্রাইভার গাড়ি থামালো। আমাদের মানুষের মন বড় অদ্ভুত। যে ভয়ঙ্কর কাঙ্গাল দেখে একটু আগে প্রায় হার্ট ফেল করতে বসেছিলাম, এখন তা অন্য কোনো অচেনা মানুষকে বলতে লজ্জা লাগছিল। মনে হচ্ছিল লোকে আমায় পাগল বলবে। আমি তাই পুরো ঘটনাটা বেমালুম চেপে গিয়ে একটা বানিয়ে বানিয়ে হারিয়ে যাওয়া গল্প বললাম। ড্রাইভার, কুকুর, কৌতূহল মিটল। সে আমায় বিশ্বাস করে দরজা খুলে দিল। আমি তড়াক করে সামনের সিটে উঠে বসলাম। সারাদিনেই সেই খাটনি, তারপরে ট্রেনের আতঙ্ক আর এই দীর্ঘ দৌড়াদৌড়ি, আমার শরীর পুরোই ভেঙে আসছিল। পিছনের গদিতে পিঠ ঠেকানোর পরেই আমার চোখটা আপনা আপ থেকে লেগে এলো। যখন চোখ খুললাম, নিজেকে টেম্পোর সামনের সিটে চলমান অবস্থায় দেখে প্রথমে একটু অবাক হলাম। কাঁচা ঘুমের ঘোরে সব স্মৃতি একে একে
হাতড়ালাম। ট্রেনের সেই লোকটার ঘটনা মনে পড়তেই গা শিউড়ে উঠল আরেকবার। ভাবলাম, যাক, সেসব কথা বিপদ যখন কেটেছে তখন আর ওইসব কথা ভেবে লাভ নেই। আমরা ঠিক কোথায় যাচ্ছি তা জিজ্ঞেস করার জন্য পাশের ড্রাইভারের দিকে মুখ ফিরলাম, আর অমনি আমার চোখের সেই ঢুলু ঢুলু ভাবটা ঝটকায় উড়িয়ে গেল। দেখলাম আমার ঠিক পাশে বসে গাড়ি চালাচ্ছে সেও ফুস রঙের সোয়েটার আর মাফলার ভেট্টির মতো মাথায় জোরানো লোকটার। আমার মুখের কথা যেন গোলাতেই আবদ্ধ হয়ে আটকে গেল। এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু এবার স্পষ্টভাবে বুঝতে পারছি টেম্পোটা ঝড়ের গতিতে কোনো এক অজানা গন্তব্যে ছুটছে। আমি পিঞ্জরাবদ্ধ জানোয়ারের মতো পাগলের মতো আশেপাশে দরজা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু দরজা যেন কোনো অদৃশ্য শক্তিতে লোহার সাথে ঝালাই করা। কানে এলো সেই বিকট অট্টহাসি। আজ আর মুক্তি নেই। আগেই তো বলেছিলাম ওই বিভৎস কঙ্কাল মূর্তির দিকে পুনরায় তাকানো স্পর্ধা আমার নেই। ওর শরীরটা যেন হাড়ের খাঁচায় অস্থির হয়ে উঠেছে। এক হাত তফাতে বসে আছে আমার সাক্ষাৎ জম। মাঠ ঘাট গ্রাম আর বসতি সব জানালার বাইরে দিয়ে ঝড়ের বেগে সরে যাচ্ছে। দূরে একবার রেললাইনটা আবার ঝিলিক দিয়ে উঠল। প্রাণ ভয়ে আমি উপরওয়ালারকে ডাকতে লাগলাম। জাপটে জাপটে আমি দু হাত দিয়ে চোখ মুদ্রিত করে রইলাম। এইভাবে কতক্ষণ কাটলো জানি না, তবে একসময় অনুভব করলাম গাড়ির গতি কমছে এবং এক জায়গায় এসে থেমে গেল। ইঞ্জিনটাও বন্ধ হলো। সাহসের উপর শেষ ভর দিয়ে মাথা তুলে তাকালাম। দেখলাম আমায় এক নির্জন রেল ক্রিসং এর উপর বন্দি করে রেখে ড্রাইভারের সিট এখন পুরোই খালি। টেম্পোর ভিতরে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণ নেই। আতঙ্কটা খানিক কাটলো, কিন্তু দরজার লক ইঞ্চিও নড়ছে না। আমি অসহায় হয়ে টেম্পোর ভিতরে ছটফট করতে লাগলাম। কাচের উপর হাত পা বাড়িয়ে দিয়ে অজস্র বাড়ি মারলাম, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক এমন সময় একটা শব্দ যেন বুকের ভেতরে এক মন ওজন পাথর বসিয়ে দিয়ে গেল। একটা ট্রেনের হর্ন। বহুদূর থেকে শব্দটা ভেসে আসছে, ক্রমশ এগিয়ে আসতেছে। চাকার সেই ঘর্ষকজনিত হাড় কাঁপানো ধাতব শব্দটা স্পষ্ট হচ্ছে। একটা ট্রেন আসছে আর আমি জ্যান্ত অবস্থায় আটকে পড়ে আছি, সরাসরি রেল লাইনের উপর দাঁড়ানো একটা টেম্পোর খাঁচার ভিতরে। একটু পরে লাইনে ওই বাঁকের আড়াল থেকে হলদে পিত আলো ফেলে অন্ধকারে বিদীর্ণ করে এগিয়ে এলো সেই যান্ত্রিক মৃত্যুদূত, শেষ বনগা লোকাল। হর্নের শব্দ আর লোহার চাকার গর্জন এখন আর কূর্ণকুহর ফাটিয়ে দিচ্ছে। ট্রেনের তীব্র আলো জানলার কাচ চিড়ে ভেতরে ঢুকে সবকিছুকে যেন উৎসাহিত করে দিল। আমার সারা জীবনে ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো যেন একটা ঝলসে যাওয়ার কোলাজ হয়ে চোখের সামনে ফুটে উঠল। এক বিকট কান ফাটানোর শব্দ, না ব্যাস, আর তারপর সব নিস্তব্ধ অন্ধকার। গল্পটা শেষ করে প্রসেনজিৎ একটু শান্ত হয়ে চুপ করল। দেবপম এতক্ষণ একদম মন্ত্রমুগ্ধের মতো নিঃশ্বাস বন্ধ করে এই কাহিনীটি শুনছিল। শেষ বনগা লোকাল করে বাড়ি ফেরার পথে দেবপম কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। জাগার পর ওই একাকী ছেলের সাথে ওর আলাপ জমে যায়। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হয়েছে। তো আমরা এখন দ্বিতীয় গল্পে চলে যাব। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে হার্ডওয়্যার স্টোরি FM চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন আমরা এখন দ্বিতীয় গল্পে পা বাড়াবো। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো গল্পগুলি শুনে যাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমরা দ্বিতীয় গল্পটি শুরু করি, কারণ এই টাইমে কেউই কথা বলা পছন্দ করে না। তো চলুন শুরু করি। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন গল্পে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাড়োর নতুন গল্প। এই গল্পটি ঘটেছে প্রায় 5 বছর আগে। সেই সময় যখন আর কাজের চাপ এত বেশি ছিল যে মানসিকভাবে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। মনে হলো একটু বাইরে গিয়ে মানসিক চাপ কমাতে হবে। প্রথমে ভাবছিলাম কোথায় যাব, শহরের বাস্তবতা থেকে দূরে, একটু শান্ত পরিবেশ। হঠাৎ মনে পড়ল গ্রাম তো আছে, অনেক আত্মীয় আছে, তবে গ্রামে যাওয়াটা যথেষ্ট নয়। গ্রামের পরিবেশ যদি শান্ত লাগে অথবা যদি নতুন কিছু অনুভূতি না আসে তাহলে আসল ঘুরে আসার আনন্দ মিলবে না। তবে মনে পড়ল এক আত্মীয়র বাড়ি যেখানে কয়েক বছর আগে গিয়েছিলাম।
পরিবেশ তখন খুব ভালো লেগেছিল। শান্ত পাখির ডাক, নীরব রাতের আওয়াজ, ধীরে ধীরে বয়ে চলা হাওয়া। তাই ঠিক করলাম সেই বাড়িতেই যাই। আগে থেকেই আত্মীয়দের খবর দিলাম। কিছু কাজিনও সেখানে গিয়েছিল। গ্রামের পরিবেশ একেবারে শান্ত। সকালে পাখির ডাক শুনতে পাওয়া যায়, দুপুরে চারপাশ ফাঁকা, আর রাতে একেবারে নিস্তব্ধ। এমন নীরবতা যে আপনি যদি হাঁটেন তাহলে আপনার পায়ের আওয়াজও শোনা যায়। ছোটবেলায় আমি অনেক সময় কাটিয়েছিলাম। তখন নানা প্রায় আমাকে রাতে ভূতের গল্প বলতেন, অদ্ভুত রহস্য ঘটনা বলতেন, হারিয়ে যাওয়া মানুষের কথা বলতেন। সেই সব গল্পের মধ্যে সবচেয়ে মনে আছে একটা নদীর গল্প। নানা বলতেন গ্রামে একটি নদী আছে যা রাতের পর মানুষকে ডাকে। কেউ যদি সেই রাতে সাড়া দেয় তবে তার ভাগ্য খারাপ হয়। নদী নিজে মানুষকে খায় না, তবে তার আশেপাশে অতৃপ্ত আত্মারা অমঙ্গল ঘটায়। শুরুতে আমি এসব গল্পকে কেবল কল্পনা মনে করতাম, কিন্তু গ্রামে এসে প্রথম 2-3 দিন পরে ঘুরে বেড়ানোর পর সেই নদীর কথা মনে পড়ল। বিকেলে মাঠে